স্ক্রিনটা শেয়ার করে নিই। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার হ্যাঁ দেখতে স্যার পাচ্ছি, দেখতে হ্যাঁ স্যার ঠিক দেখতে আছে, পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা কিন্তু আজকের ক্লাসটা পুরোপুরি ডিসকাশন করব। হ্যাঁ, তো তোমাদের সাথে আমরা ডিসকাশন করব, কিছু নতুন জিনিস শিখবে, কিছু জানো, এরকমই থাকবে। আর কিছু কিছু জিনিস থাকবে যেগুলো তোমরা একদমই শুনোনি, কিন্তু এখানে তার নামগুলো আছে, সেগুলোও আমরা পরে জেনে নেব। ঠিক আছে, মানে এখন যতটা দরকার ততটা জানবো, আবার পরে যতটা দরকার ততটা জানবো, এভাবেই আমরা একটু আজকের ক্লাসটা হ্যালো এগিয়ে নিয়ে যাব। হ্যালো স্যার। হ্যাঁ, বলো। স্যার শুধু টিক মার্ক আছে না এমনি এক কথাতে উত্তর দিতে হবে এরকম কিছু প্রশ্ন আছে কি না শুধু টিক মার্ক লিখবো? না না, তোমাদের মক টেস্টটা এখন হচ্ছে না, ওটা 12টা থেকেই হবে। আমি তার জন্য ক্লাসের পরে দিয়ে দেবো, মেসেজ দিয়ে দেবো, তোমাদেরকে তো বলে রেখেছি 12টা থেকেই হবে। এখনের ক্লাসে শুধু আমরা যত ধরনের প্রশ্ন হয় আজ পর্যন্ত যতটা পড়েছি সেগুলো নিয়ে আলোচনা করবো, তোমাদেরকে প্রশ্নগুলো সম্পর্কে জানাবো, তোমরাও করবে, প্র্যাকটিস করবে। আর আজকে যেগুলো করছি এখান থেকে মক টেস্টে কোশ্চেন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। ঠিক আছে, তো আমরা শুরু করি। যে আমাদের দেখো প্রথমে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে না, রাইট দ্য মেন কজেস অফ দ্য অ্যাক্সিডেন্ট। আমরা এটা পড়েছি যে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রধান কারণ কি। তাতে আমরা একটা গ্রাফ দেখিয়েছিলাম, তাতে কোন পার্সেন্টেজে কি হয়, যে কত পার্সেন্টে কোন ধরনের অ্যাক্সিডেন্টের মেন কারণ। তার মধ্যে হাইয়েস্ট যেটা ফার্স্ট পজিশনে ছিল সেটা কি ছিল, কেউ একজন বলো। হিউম্যান ফ্যাক্টর স্যার। হিউম্যান ফ্যাক্টর। হিউম্যান ফ্যাক্টর স্যার ফার্স্ট ছিল 54%। 54%। 54%। হিউম্যান ফ্যাক্টরের মধ্যে কি পড়ে না, দেখো এখানে যে অ্যান্সারটা দেওয়া আছে, দ্য অ্যাক্সিডেন্ট অকার ডিউ টু হিউম্যান এরর অর নেগলিজেন্সি। এবারে ধরো কোথাও তোমাকে অপশানে দেওয়া আছে হিউম্যান এরর অর হিউম্যান নেগলিজেন্সি, তার মানে কিন্তু তোমাকে বুঝে নিতে হবে, এই তুমি হয়তো সেম টার্মটা কোথাও পাবে না। তোমাকে কিন্তু হিউম্যান এরর বা হিউম্যান নেগলিজেন্সি মানে তোমাকে এটা বুঝে নিতে হবে যে এটা একটা হিউম্যান ফ্যাক্টরের মধ্যেই পড়ছে। হিউম্যান মানে আমাদের দ্বারাই যে ভুলগুলো হয় বা আমরাই যেগুলোকে নেগলেক্ট করে চলে যাই সেগুলো থেকেই প্রধানত অ্যাক্সিডেন্ট হয়। তার কারণ হচ্ছে আমরা পড়েছি যে হিউম্যান ফ্যাক্টর হচ্ছে দায়ী 54%। তাহলে এটা একটা জানা গেল যে ট্রাম কি বোঝা গেল, যে আমরা যেমনটা পড়েছি সেমনটাই যে আসবে নয়, কথাগুলো ঘোরাতে থাকতে পারে, কিন্তু তার মানেটা কিন্তু একই। তারপরে যেটা আছে বলছে হোয়াই ডাজ অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন নাও। হোয়াই ডাজ অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন, কেন একটা অ্যাক্সিডেন্ট হয়, তারও আমরা কারণগুলো পড়েছি। এখানে আরও একবার ছোট করে আমি পুরোটা লিখে রেখেছি যাতে কোশ্চেন প্র্যাকটিসের সময় তোমাদের একবার রিভিশন হয়ে যায়। প্রথমেই তো হচ্ছে সেফটি নেগলিজেন্সিটা ধরা হয়, তারপরে সাডেন অ্যাক্সিডেন্ট ডেঞ্জার, কেয়ারলেসনেস, ওয়েস্ট লেইং অ্যারাউন্ড দ্য ওয়ার্কশপ, মানে যে সকল জিনিসগুলো দরকার নেই সেগুলো যদি ওয়ার্কশপে এধার ওধার পড়ে থাকে, ল্যাক অফ লাইট অ্যান্ড এয়ার, আমরা পড়েছিলাম ল্যাক অফ লাইটের জন্য মাত্র 1% অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু 1%ও তো কম নয়। আমাদের সেফটির চান্স সবসময় 0% রাখতে হবে, কিন্তু যদি 100 জনের মধ্যে একজনেরও কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটা শুধুমাত্র, আমি আগেও বলেছি, অ্যাক্সিডেন্ট মানে একজনের অ্যাক্সিডেন্ট নয়, তার সাথে সাথে তার কলিগ, তার ফ্যামিলি, এটা প্রত্যেকের উপরে কিন্তু, সাথে সাথে যে কোম্পানি আছে সবার উপরে এফেক্ট করবে। তো আমাদের চান্স 1%ও রাখা চলবে না। আর নট ইউজিং দ্য রাইট টুল, যদি ঠিক জায়গায় ঠিক টুলটাকে না ইউজ করো তাহলেও বিপদ হতে পারে। আশা করি টুলটা কী জিনিস সেটা আর কারো জানতে বাকি নেই। কেউ জানো না এরকম আছে যে টুল কী জিনিস? টুল মানে যেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব ওয়ার্কশপে। এই ধরো তোমার স্কেল হচ্ছে একটা টুল। আমাদের অ্যাকচুয়ালি আর পরের সপ্তাহ থেকে, মেজারিং টুলস। এর পরের সপ্তাহ থেকে আমরা টুলই পড়বো। এখন 2 সপ্তাহ ধরে অনেক টুল আছে, তোমরা সব জানবে। স্কেল একটা টুল হতে পারে, তারপরে হ্যামার, যেগুলো আমাদের হাতুড়ি যেটাকে বলি, হ্যামার টুল, এরকম সবই একটা করে টুল। টুলের অনেক ভাগ আছে, আমাদের নেক্সট উইক থেকে টুলের উপরেই ক্লাস আছে। আচ্ছা, তার উপরে বলছে হাউ মেনি টাইপস আর দেয়ার সেফটি, কত ধরনের সেফটি হয়। আমরা মেনলি এই 3টা পড়েছি,
অনেকবার পড়েছি, পার্সোনাল সেফটি, জেনারেল সেফটি, মেশিন সেফটি। এর সাথে সাথে দুটো এখানে অ্যাড হলো, তোমাদেরকে এরপর থেকে এগুলো মনে রাখতে হবে। সেই দুটো কি না, হেলথ সেফটি, আমাদের স্বাস্থ্যের সচেতনতার সাথে সাথে টুল সেফটি। এই যে আমাদের একটা অ্যাক্সিডেন্টের একটা মেজর কারণ নট ইউজিং দ্য রাইট টু, তো টুল রিলেটেড আমরা যদি সেফটি মেজার করি সেখানেও কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। আচ্ছা, তারপরে কোশ্চেন আছে, হোয়াট কজেস ডিফিকাল্টি ইন লিফটিং অ্যান্ড ক্যারিং এ জব। একটা জবকে মানে কোনো একটা কাজকে জব আর টুল, এই টার্মটার সাথে আশা করি তোমরা পরিচয় হয়ে গেছো। জব হচ্ছে সেই জিনিসটা যেই জিনিসটার উপরে আমরা কাজ করছি। ধরো তোমরা একটা ওয়েল্ডিং করছো, কি ওয়েল্ডিং করছো না, দুটো মেটেরিয়ালকে পাশাপাশি রেখে তাতে ওয়েল্ডিং করে সেই দুটো মেটালকে জয়েন্ট করছো, সেই দুটো মেটালকে জয়েন্ট করছো। তাহলে এখন ওই দুটো মেটাল হচ্ছে আমাদের জব। তোমরা একটা পার্টসকে, ধরো একটা ইঞ্জিন, তোমাদের কাছে একটা ইঞ্জিনের যে সিলিন্ডার আছে, সিলিন্ডারের যে পিস্টনটা, তোমাকে বললাম যে পিস্টনের ডায়ামিটারটা মাপতে হবে। যে ওই তখন তোমার কাছে জব কি হবে না, ওই পিস্টনটা হচ্ছে তোমার জব। মানে আমরা যখন যেই কাজটা করব সেটা আমাদের জব। এই জব আর টুল, এই দুটো কথার সাথে কিন্তু আমাদেরকে পরিচিত থাকতে হবে, ওকে। তো যখন আমাদের কোনো জবকে লিফট করা মানে তোলা, বা ক্যারি মানে বয়ে নিয়ে যাওয়া, কোনো একটা জবকে লিফটিংয়ের সময় আর ক্যারিংয়ের সময় আমাদেরকে কী কী ডিফিকাল্টি আসতে পারে সেটা এখানে বলে দেওয়া আছে। যে কী কী ডিফিকাল্টি আসতে পারে, মানে ডিফিকাল্টি আসার কারণ কি, হোয়াট কজ ডিফিকাল্টি, মানে কী কী কারণে ডিফিকাল্টি আসতে পারে সেটাই জানতে চেয়েছে। লার্জ সাইজ অ্যান্ড হেভি ওয়েট, যদি কোনো অবজেক্টের অনেক বড় সাইজের হয় আর প্রচুর ভারী হয়, হেভি মানে ভারী, তো সেই ক্ষেত্রে আমাদের ডিফিকাল্টি আসতে পারে। ল্যাক অফ হ্যান্ড হোল্ডার, যদি না বেশি লোক থাকে সেটাকে বয়ে নেওয়ার। আর লিফটিং লোকেশন অ্যাট দ্য রং প্লেস, যদি এমন কোথাও থাকে যেখানে জিনিসটাকে তোলাই যাবে না। সাপোজ ধরো তুমি যে গ্যারেজটা বানালে বা যেই গ্যারেজে কাজ করছো সেই গ্যারেজের ভিতরে গাড়িটা ঢুকিয়ে দিলে ওখান থেকে মানে গাড়িটা থেকে আর ইঞ্জিনটাকে বের করারই জায়গা নেই, তো সেইখানে কিন্তু আমরা লিফটিং আর ক্যারিং অফ এ জব কিন্তু আমরা করতে পারবো না। আচ্ছা, তারপরে কি ধরুন একটা প্রশ্ন আছে, 5 নম্বর প্রশ্নটা কি বলেছে না, হোয়াট প্রিকশন শুড বি টেকেন বিফোর লিফটিং দ্য জব। কী কী, তাহলে আমাদেরকে যখন একটা লোডকে আমরা তুলতে যাব আমাদেরকে কি কি প্রিকশন জানতে হবে। তো বলেছে এখানের অ্যান্সারটা ঠিক একটু অন্যরকম, এগুলো হচ্ছে তোমাদের কাছেই প্রশ্ন করা হয়েছে, তোমরা একটু তোমাদের কাছ থেকেই অ্যান্সারটা বলবে, মানে তোমরাই অ্যান্সার বলবে। আমি এক একটা প্রশ্ন বলবো, তোমরাই বলবে যে তোমরা জানো এই প্রশ্নটার উত্তর, তোমরা সবাই জানো যে একটা ভারী জিনিসকে তুলতে বা কোনো জিনিসকে তুলতে গেলে কী কী প্রিকশন মানে নিতে হয়, কী কী সাবধানতা নিতে হয়। তো বলেছে ফ্রম হোয়ার টু হুইচ লোকেশন ইউ হ্যাভ টু ক্যারি দ্য লোড। তুমি আমাকে একটা কথা বলো যে তুমি একটা জিনিসকে হয়তো তুলবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গাকে নিয়ে যাবে, তো সেইখানে তোমাকে আগে জানতে হবে যে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যাবো। আমি যদি বলি যে আমাদের ক্লাসে শুভম আছে, শুভমকে বললাম যে শুভম তুমি তোমার বাড়ির বাইরে যাও আর ওখান থেকে একটা ইট এনে ঘরে রেখে দাও, তো ওর জন্য ও আলাদা প্রিকশন নেবে। আবার আমি যদি বলি ওই ইটটাই তুমি আবার আমার কলেজকে নিয়ে আসো, তাহলে আলাদা প্রিকশন নেবে। তার মানে কি, ঘরকে যখন নিয়ে যাচ্ছে কম ডিস্টেন্সের জন্য করলেও হাতে ধরে নিয়ে চলে যাবে, কিন্তু যখন এত দূরে আসবে তখন তো হাতে করে নিয়ে যেতে পারবে না, তখন ওর জন্য ও একটা কিছু ব্যাগ করবে, ব্যাগের মধ্যে ওটাকে নেবে, কিংবা একটা বস্তা নেবে, তার মধ্যে নেবে, দিয়ে নিয়ে আসবে। তো আমাকে দেখতে হবে আমি কোথায় নিয়ে যাচ্ছি। আর হোয়াট টাইপ অফ ইউ হ্যাজ টু বি ক্যারিড, কী ধরনের জিনিস, সেটা হয়তো ছোটো জিনিস না বড় জিনিস, সেটা আমাদেরকে জানতে হবে, ওকে। তারপরে জানতে হবে হোয়াট কাইন্ড অফ হেল্প কুড বি নিডেড। আমার ওই যে বললাম কী ধরনের হেল্প দরকার, যে আমাকে ব্যাগে নিয়ে যেতে পারবো না তার জন্য একটা গাড়ি ভাড়া করব, কী ধরনের হেল্প দরকার, না আমি কোনো বন্ধুকে বলবো যে আমি একা পাচ্ছি না চল দুজনে মিলে নিয়ে যাই। আর ক্যাপাবিলিটি অফ দ্য লোড, ওকে আমি বললাম একটা ইঞ্জিন ব্লক নিয়ে এসো, ও সেটা তোলার ক্ষমতাই নেই, ও কি সেটা নিয়ে আসতে পারবে? অবশ্যই নিয়ে আসতে পারবে না, তাহলে তার জন্য ক্যাপেবল হতে হবে। তারপরে বলেছে টু ফাইন্ড আউট দ্য রিজন হুইচ মেক্স ইট ডিফিকাল্ট টু লিফট অ্যান্ড ক্যারি দ্য লোড, লোডটা লেখা হয় লোড, আমাদেরকে খুঁজে বের করতে হবে কি কারণে আমাদের ডিফিকাল্ট হচ্ছে। যদি এইগুলোর মধ্যেও কোনো কারণ না হয়ে থাকে তাহলে আমাকে জানতে হবে আর কোন কারণ আছে, সেই কারণটাকে সলভ করতে হবে। সেই সলভ করতে গেলে আমাদেরকে যেই মেজারগুলো নিতে হবে সেইগুলোই হচ্ছে সেফটি প্রিকশন হিসেবে কাজ করবে এখানে।
সরি এই লিফটিং দ্য লোডের ক্ষেত্রে প্রিকোয়েশন হিসাবে কাজ করবে। ওকে, তোমাদের এই কোশ্চেনগুলো আমি প্রথমে কেন এত তাড়াতাড়ি করে বলে দিচ্ছি যে এই শর্ট টাইপ কোশ্চেনগুলো শুরু হয়ে যাওয়ার পরেই আমরা এমসিকিউ করবো, তখন পুরোপুরি কিন্তু তোমাদেরকেই জিজ্ঞেস করবো, তোমরা অ্যান্সার দেবে। ওই জন্য আমি প্রথমের দিকের কিছু কোশ্চেন তোমাদেরকে বলে দিচ্ছি, লাস্ট এমনিতে একটু দেরিতে শুরু হয়ে গেল আজকে। আচ্ছা, তারপরে বলেছে হোয়াট আর দ্য মিনস টু ক্যারি অর লিফট দ্য লোড, মানে একটা লোডকে ক্যারি করার আর লিফট করার মানে কি কীভাবে আমরা করতে পারি। ঠিক আছে, চেন পুলি, চেনের সাহায্যে করতে পারি। যে চেন পুলি তোমরা কোথায় দেখেছো? আমার সাইকেলে থাকে। আর যদি আমি চেনের সে যে রোপ পুলি হয় তাতে কুয়ো দিয়ে জল তোলা হয়। তারপরে ক্রেন অ্যান্ড স্লিংস, ক্রেনের সাহায্যে হয়, রোলারের সাহায্যে হয়, মুভিং প্ল্যাটফর্ম মানে যেগুলো লিফটের সাহায্যে কোনো জিনিসকে এখানে ওখানে তোলা হয়। তো কী কীভাবে তোলা হয় লোডকে সেইটা এখানে বলে দেওয়া আছে, আমরা সবাই জানি এগুলো। আর আর এটা তো মানে আমরা এতবার করেছি আর বলার কিছু নেই যে কি কি ধরনের ফায়ার হয়। 4 টাইপের ফায়ার আমরা এতবার করেছি, তোমরা সবার মুখস্থ হয়ে গেছে আশা করি। যদি কারো না হয়ে থাকে সে আরও একবার দেখে নাও। ক্লাস এ বি সি ডি 4টা ধরনের টাইপের ফায়ার হয়। এগুলোকে এই আগুনগুলোকে এক্সটিংগুইশ করার জন্য কত ধরনের এক্সটিংগুইশার হয় সেটাও আমরা পড়েছি। আচ্ছা, এক্সটিংগুইশারের টাইপগুলো কি কারো মনে আছে? এক্সটিংগুইশারের টাইপ কালকে আমরা পড়েছিলাম, কে কে পড়েছে আমি দেখব। আজকে টেস্ট আছে, আশা করি সবাই পড়ে এসেছে। এক্সটিংগুইশারের টাইপগুলো কেউ একজন বলো তো। স্যার ওয়াটার এক্সটিংগুইশার টাইপ। বাহ, ভালো, ভেরি গুড। আচ্ছা, Sir, ওয়াটার, ওয়েটল্যান্ড এক্সটিংগুইশার। স্যার কার্বন ডাই অক্সাইড এক্সটিংগুইশার, ড্রাই পাউডার এক্সটিংগুইশার, হ্যালোন এক্সটিংগুইশার। ফোম এক্সটিংগুইশার। ফোম হয়, হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ, নাসিরুজ্জামান ফোম, স্যার, অ্যালোন, সিটিসি। ওয়াটার তো হয়েছে। পয়েম, CO2 এক্সটিংগুইশার। তো এগুলো দিয়ে নেবা পয়েম, হ্যাঁ হ্যাঁ, স্যান্ড। স্যার পয়েম হবে, স্যান্ড। ফোম লিখেছি, ফোম। স্যান্ড এক্সটিংগুইশারের স্যান্ড কিন্তু মানে ওটা একটা, আমি হচ্ছে এক্সটিংগুইশারের টাইপস। এক্সটিংগুইশার এলিমেন্ট হিসাবে স্যান্ড ব্যবহার করা হয়, কিন্তু কালকে যে মেশিন যন্ত্রগুলো দেখলাম আমরা কি ধরনের এক্সটিংগুইশার হয় তাতে এগুলো ছিল না। ওয়াটার টাইপ, ড্রাই পাউডার টাইপ, CO2 টাইপ, হ্যালোন টাইপ। তো আবার চলে আসি আমরা ফায়ারের টাইপে। ক্লাসে ফায়ার আমরা আগেও পড়েছি কি কি থাকে না, উড, ক্লোথ এই সকলে যদি আগুন ধরে যায় সেই ক্ষেত্রে আমাদের সেটাকে আমরা বলবো এ টাইপ ফায়ার। আর এই ধরনের আগুনকে নেভানোর ক্ষেত্রে ওয়াটার শুড বি পোর, জল ইউজ করা হয়। তারপরে ক্লাস বি টাইপ ফায়ার কি, ফ্লেমেবল লিকুইড অর সলিড অবজেক্ট হুইচ বিকামস লিকুইড, মানে এমন ফ্লেমেবল লিকুইড তো হবেই যে লিকুইডগুলো জ্বলে যেতে পারে, আবার এমন কিছু সলিড জিনিস যেগুলো তাপ পেলে গলে যেয়ে জল হয়ে মানে লিকুইড হয়ে যায়, সেই জিনিসগুলোই কিন্তু ক্লাস বি এর মধ্যে পড়বে। তাহলে এখানে আমরা কীগুলো ইউজ করব? এখানে কিন্তু কখনোই জল ইউজ করব না। কি ইউজ করব না? CO2 ফোম, ড্রাই পাউডার এগুলো ইউজ করব। আর 3 নম্বরে কি না, লিকুইড অ্যান্ড লিকুইড গ্যাস। কোনো, হ্যাঁ বলো। স্যার ব্রোমো, ক্লোরো, ডাইফ্লোরো, মিথেন ওইটা স্যার ইউজ করবো না? বলছি বাবা দাঁড়া, যে দিস ফায়ার ইজ লিকুইড অ্যান্ড লিকুইড গ্যাস। এখানের ক্ষেত্রে শুধু ফ্লেমেবল লিকুইড ছিল, আর কোনো সলিড যেগুলো হিট পেলে লিকুইড হয়ে যায় সেগুলো ক্লাস বি এর মধ্যে ছিল। আর ক্লাস সি এর মধ্যে হচ্ছে লিকুইড আর লিকুইড গ্যাস। এর ক্ষেত্রে কি ইউজ করবো না, ড্রাই পাউডার ইউজ করব। আর ক্লাস ডি এর ক্ষেত্রে কি না, মেটাল। আমরা জানি যে মেটাল আর কার্বন ডাই, এটার ক্ষেত্রে আমরা হ্যালোন এক্সটিংগুইশার ইউজ করে থাকি। এই ক্লাস ডি ফায়ারের ক্ষেত্রে আমরা কি ইউজ করে থাকি? হ্যালোন এক্সটিংগুইশার, হ্যাঁ কি না? আর হ্যালোন এক্সটিংগুইশারের মধ্যে কি কি থাকে? হ্যাঁ বলো। হ্যালোন এক্সটিংগুইশার CCl4 আর স্যার ক্লোরো, ব্রোমো। হ্যাঁ, HBC। ক্লোরো, ডাইফ্লোরো, মিথেন। বাহ বাহ, সবাই ভালো পড়াশোনা করেছে, ভেরি গুড। স্যার বলছি ওই লিকুইফাইবল সোর্সের এক্সাম্পল কিছু বলুন, বুঝতে পারছি না স্যার। কোনটা? স্যার ওই যেটা লিকুইফাইবল সোর্স, যেটা স্যার মানে গলে যায়। না, তোমার ধরো এমন অনেক জিনিস আছে না যেগুলো তোমার তাপ পেলে গলে যায়, সেই জিনিসগুলোতে তুমি ধরো আমি হ্যাঁ বলো।
মোম বলতে পারি, মোম। হ্যাঁ হ্যাঁ, মোম তাপ পেলে গলে যায়। ঠিক স্যার বলেছো। প্লাস্টিক বলতে পারি, প্লাস্টিক। হ্যাঁ, প্লাস্টিকও গলে যায়। স্যার বরফ। বরফও গলে। ওটা তো ওটা আগুন ধরো। ওটাই তো, আগুন ধরবে কি করে। আচ্ছা, তো এগুলো হচ্ছে টাইপের এ ছিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এমসিকিউ গুলো শুরু করব। আচ্ছা, যে কোশ্চেনগুলো করলাম আমরা, যেগুলো পড়েছি, এই কোশ্চেনগুলোতে জাস্ট একটা শর্ট রিভিশন হয়ে গেল। মাত্র 7টা কোশ্চেন ছিল, কিন্তু আমরা আজ পর্যন্ত যেটা পড়েছি প্রায় পুরো জিনিসটা কম বেশি এখানে আমি একটা গ্যাদার করে দিলাম। এবারে আমি এক এক করে কোশ্চেনগুলো করবো আর তোমরা অ্যান্সারগুলো বলবে। এখানে কিছু কোশ্চেন তোমাদের কাছে নতুন আসবে, আবার কিছু কোশ্চেন তোমাদের কাছে পুরনো আসবে। আমি একটা একটা করেই বলি। প্রথম কোশ্চেনটা কি আছে না, বলেছে দ্য গ্রিজি ফ্লোর, মানে যেই ফ্লোরে গ্রিজ পড়ে গেছে, অফ এ ডিজেল ওয়ার্কশপ শুড বি ক্লিনড। যে একটা ডিজেল ওয়ার্কশপের মধ্যে যদি গ্রিজ পড়ে থাকে, তাহলে সেটাকে এই চারটার মধ্যে কি দিয়ে পরিষ্কার করব। এই কোশ্চেনটা তোমাদের এই কোশ্চেনটা তোমাদের 2016-তে এসেছে। বলবো স্যার নান অফ দিস বলবো 2016 অপশন ডি হবে। স্যার ওয়াটার। স্যার নান অফ দিস স্যার, বাহ। দিয়ে পরিষ্কার করতে পারি। ভেরি গুড, None ভেরি of গুড। this. কি দিয়ে ইউজ করতে পারি তাহলে পরিষ্কার করব? কাপড় ব্যবহার করা যেতে পারে। और কাপড় স্যার না কোন কাগজ কম্বল, রাগ, ঠিক। রাগ লিনেন, দিয়ে পরিষ্কার করব। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। জল, বালি এগুলো দিয়ে কিন্তু গ্রিজি ফ্লোর ইউজ করা, ক্লথ দিয়ে করা যেতে পারে। আচ্ছা, স্যার ওয়াটারটা হবে। না না, জল তো হবে না, এগুলো কিছু হবে না, এগুলো হবে না। এগুলো হচ্ছে তোমাদের 2016-তে যে এক্সাম হয়েছিল তাতে এই প্রশ্নটা কিন্তু এসেছিল। আমি যেগুলো দিচ্ছি সবই কোনো না কোনো মানে তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে। আচ্ছা, তারপর আমরা 2 নম্বরের কোশ্চেনে চলে যাব। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং মেথড শুড বি ইউজড ফর গিভিং আর্টিফিশিয়াল রেসপিরেশন অফ এ পারসন। আচ্ছা, তার আগে আমি এগুলোকে হাইলাইট করি, তাহলে কি হবে না, তোমরা পরে যখন পড়বে তাহলে স্যার তোমাদের অপশন এটাতে কি স্যার কেরোসিন চলবে? কেরোসিন, গ্রিজকে পরিষ্কার করতে কেরোসিন ইউজ করা হয় কি? দাগটা পরিষ্কার করতে ইউজ করা হবে। নর্মালি ফ্লোরকে ইউজ করতে গেলে তোমার ক্লথই ইউজ করা হয়, গ্রিজটাকে পরিষ্কার করতে গেলে। স্যার দুইয়ের এ অপশন হবে স্যার। আচ্ছা, দুয়ের কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং মেথড শুড বি ইউজড ফর গিভিং আর্টিফিশিয়াল। আচ্ছা এ স্যার এ। আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা কাপড় আচ্ছা, তার আগে আমি এটা বলে দিই যে কত সালে এই কোশ্চেনটা এসেছিল সেটাও বলতে হবে, কেননা তবে তোমাদের একটু সিরিয়াসনেস আসবে। 11-র কোশ্চেনটা এসেছিল 2000 রিসেন্ট, এটাও 2016 সালেই এসেছে। এটাও তোমাদের 2016-র কোশ্চেন। আর এটা আমরা পড়েছি কি মেথড এখানে, স্ক্যাফার মেথড। ভেরি অপশন এ সেফার্স মেথড। শেফার্ড মেথড। আচ্ছা, আর কি কি মেথড ছিল আমরা একটু সাথে সাথে পড়ে নিই, বলো। স্যার সিলভেস্টার মেথড ছিল, সিলভেস্টার। সিলভাস্টার মেথড ছিল, মাউথ টু মাউথ। সিলভাস্টার মেথড ছিল। দুয়ে মাউথ টু মাউথ। মাউথ টু মাউথ। মাউথ বাই টু নোজ। মাউথ টু নোজ। আচ্ছা, 2-3 জনই বলে যাচ্ছে, বাকিদেরকেও বলতে হবে। ছিল স্যার, হ্যাঁ, আর একটা আর্টিফিশিয়াল ছিল। রেসপিরেশন ইকুইপমেন্ট। আর্টিফিশিয়াল। আচ্ছা, তাহলে এটাও হয়ে গেল। বা সবাই ভালো পড়াশোনা করছে, আমি কিন্তু হাইলাইট করে দিচ্ছি, হ্যাঁ, যাতে তোমরা যখন পরে রিভিশন করবে তখন যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, 3 নম্বরে কি কোশ্চেন আছে, দ্য ওয়ার্কিং এফিসিয়েন্সি অফ ডিজেল ফুয়েল ইজ স্পেসিফাইড বাই। এটা তোমরা জানবে না, এটা স্যার বল। দাঁড়াও দাঁড়াও, স্যার এর সেকেন্ড নাম্বার হবে স্যার, সেকেন্ড নাম্বার। এটা কত সালে কোশ্চেনটা এসেছিল আগে দেখে নিই একটু। স্যার পেট্রোলের ক্ষেত্রে স্যার, স্যার হ্যাঁ হ্যাঁ, বলছেন পেট্রোলের ক্ষেত্রে অক্টেন নাম্বার হয় আর ডিজেলের ক্ষেত্রে স্যার সিটেন নাম্বার হয়। The working efficiency of diesel fuel is specified by। আচ্ছা, যে যেটা জানো জানো, এটা আমি তোমাদেরকে এই ক্লাসে এখন অক্টেন নাম্বার আর সিটেন নাম্বার বোঝাতে গেলে অনেক সময় নষ্ট হবে। আমি এটা এখন এখানে একটা স্টার দিয়ে রাখছি, তোমরা কোশ্চেনটা মার্ক করে রাখো, ঠিক আছে। আমরা জবের রিভিশন ক্লাস করব কিংবা ডাউট ক্লিয়ারিং সেশন করব, এটা আমি কিন্তু তোমাদেরকে সেই দিন অক্টেন নাম্বার কি আর সেশন নাম্বার কি বলে দেবো।
ঠিক আছে, এটা থাক। 4 নাম্বারের কোশ্চেনে চলে আসি। হোয়াট ইজ ইউজড ফর পাওয়ার ট্রান্সমিশন ইন এ পাওয়ার স্টিয়ারিং। এটা কোশ্চেনটা শুনতে একটু কঠিন কঠিন লাগলেও অ্যান্সার কিন্তু তোমরা সবাই বলতে পারবে। আমি যদি কোশ্চেনটা একটু ভালো করে পড়ে নাও আগে, 4 নাম্বারের কোশ্চেনটা আগে একটু ভালো করে পড়ে নাও। বলছে পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে, ট্রান্সমিশনের মানে হচ্ছে যে এক জায়গা থেকে পাওয়ারটাকে আরেক জায়গায় ট্রান্সমিট করতে পারে। পাওয়ার স্টিয়ারিং কি করে না, আমরা স্টিয়ারিংয়ে কি করি না, হ্যান্ডেলে এই স্টিয়ারিংটাকে রোটেট করি আর তার সাথে সাথে চাকাগুলো রোটেট হয়। তো এখানে বলেছে যে কোন জিনিসটা সাহায্য করে। গ্রিজ, সে গ্রিজ। না, স্যার অপশন বি ব্রিজ। না, আর একটু ভাবো। আমি এটা কত সালের কোশ্চেন বলে দিই, 2016। এটা স্যার লিকুইড সাবস্টেন্স। লিকুইড সাবস্টেন্স হবে। লিকুইড সাবস্টেন্স কি হয়, তোমরা এটা পড়োনি কখনো। এই যে পাওয়ার স্টিয়ারিং আমরা পড়বো, যখন স্টিয়ারিং মেকানিজম পড়বো যে স্টিয়ারিং কিভাবে কাজ করে, তখন আমরা দেখব এই স্টিয়ারিং সিস্টেমে কি হবে? বলছি এই স্টিয়ারিং সিস্টেমটাকে কাজ করানোর জন্য আমরা বাতাসের সাহায্য নিই। এটা একটা নিউমেটিক সিস্টেম। আমি আগের দিন বলেছিলাম হাইড্রোলিক হলে সেখানে ফ্লুইড বা লিকুইড কাজ করবে, আর নিউমেটিক হলে কি ইউজ করবে, এয়ার। বা ভেরি গুড, এয়ার ইউজ করবে। তাহলে এই Compressor নিউমেটিক air। সিস্টেমের ক্ষেত্রে কি হয় না, কম্প্রেসড এয়ার, মানে যেই এয়ারটাকে কম্প্রেস করে রাখে। কম্প্রেস এয়ারের মানে কি না, যেই এয়ারটার প্রেসারকে ইনক্রিজ করা আছে। সাপোজ ধরে নাও, কম্প্রেস এয়ারের একটু কনসেপ্টটা তোমাদেরকে বলে দেই। সাপোজ ধরে নাও একটা এরকম একটা সিলিন্ডার আছে, যেই সিলিন্ডারের মধ্যে এখন কি আছে না, এয়ার আছে। এবারে এই সিলিন্ডারের উপরে আমি একটা পিস্টন লাগিয়ে দিলাম, এরকম ভাবে আমি এখানে একটা পিস্টন লাগিয়ে দিলাম, ঠিক আছে, এই পিস্টনটা লাগিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে এখন কি আছে না, সরি, এর মধ্যে এখন এয়ার আছে, দেখা যাচ্ছে না, এর মধ্যে এখন এয়ার আছে, তাই তো। এবারে কি করলাম, এই পিস্টনটাকে আমি নামিয়ে এই জায়গাটাকে নিয়ে চলে এলাম। তাহলে এই পুরো যে এয়ারটা ছিল সেটা মাত্র এইটুকুন জায়গায় চলে এসেছে, হ্যাঁ কি না বলো, চলে এসেছে। তো বলো এই পুরো জায়গাটার মধ্যে যে চাপটা ছিল এটা এখন কমে গেছে কি কমে গেছে? স্যার চাপটা বেড়ে গেছে। চাপটা বেড়ে গেছে। তো এই বাতাসটাকে বলা হয় কম্প্রেসড এয়ার, মানে এটাকে কম্প্রেস করা হয়েছে। আর এই চাপটাকে বাড়ানো কমানোর মাধ্যমে এই পাওয়ার স্টিয়ারিংটাকে অপারেট করা হয়। তো তোমরা এখন মনে রাখো যে পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে কি ইউজ করা হয় না, কম্প্রেস এয়ার। আচ্ছা, এই দেখছো তো এমসিকিউ করার একটা ফল কিনা, এখানে নতুন নতুন ইনফরমেশন তোমরা পাবে। আচ্ছা, তাহলে স্যার গাড়ির হাইড্রোলিক এসে কি থাকে? হাইড্রোলিকে থাকে, ফ্লুইড থাকে, লিকুইড অয়েল স্যার, লিকুইড অয়েল। ফ্লুইডের মধ্যে লিকুইড পড়ে, জল পড়ে, সব ফ্লুইড মানেই হচ্ছে যেই জিনিসটা তোমার ওটা ফ্লুইডের ডেফিনেশন হচ্ছে তরল টাইপের হবে, তোমরা এইটুকুনি মানে বলো। স্যার যেসব ফ্লো করতে পারবে। হ্যাঁ, ফ্লো করতে পারবে তাকেই ফ্লুইড বলবে। ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। আর নিউমেটিক মানে যেখানে বাতাস থাকবে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই 5 নাম্বারের কোশ্চেনে। 5 নাম্বারের কোশ্চেনটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পোনেন্ট হ্যাজ দ্য সিম্পলেস্ট স্ট্রাকচার। কোন কম্পোনেন্টের স্ট্রাকচার সবচেয়ে সহজ? এই কোশ্চেনটা তোমাদের এসেছিল 2016-তে, এটাও এসেছে। হাইড্রোজেন। আচ্ছা, তার আগে আমাকে একটা করে বলে দাও, অক্সিজেন কিভাবে লেখা হয়? স্যার O2। নাইট্রোজেন, স্যার NO2। কার্বন, সি। আর হাইড্রোজেন এইচ। কিন্তু যদি কার্বনের দেখা যায়, কার্বনের ভ্যালেন্সি কত হয় না, 4 হয়। আর হাইড্রোজেনের ভ্যালেন্সি মানে যোজ্যতা, আর হাইড্রোজেনের 1। তো ওই জন্য সিম্পল স্ট্রাকচার বললে আমরা সবসময় মনে রাখবো হাইড্রোজেন, মানে এই 4টার মধ্যে হাইড্রোজেনের সবচেয়ে সহজ গঠনটা আছে। আচ্ছা, এটাও হয়ে গেল। তারপরে 6-এ চলে আসি। 6-এ কি বলেছে না, এ ওয়ার্কার সাফারিং ফ্রম এ ইলেকট্রিক শক, তার কি করা উচিত? যদি তোমরা কাজ করছো, আমি হঠাৎ করে ইলেকট্রিক শর্ট খেয়ে গেলাম, তোমরা কি করবে? স্যার অপশন ডি,
given an alcoholic drink, given a cold drink, asked to Sir, work keep with in warm. warm and cold condition, keep in warm and option D? cold condition. আচ্ছা, Keep it আর warm. বাকিটা স্যার বলো। গরম জিনিস খেতে হবে, গরম জিনিস। এটা তোমার কত স্যার সালে গরম এসেছে? তরল খেতে হবে। এটা 2017 সালে এসেছে। গরম দুধ কি গরম জল, যাই হোক মানে গরম খেতে হবে কিছু। স্যার এইটা হবে তো? তাহলে দেখো বলেছে অ্যালকোহলিক ড্রিঙ্ক, তুমি নিশ্চয়ই তাকে কখনোই এটা দেবে না। তারপরে বলেছে কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা জল তো দেবেই না। একজন শর্ট খেয়ে পড়ে গেছে, তাকে তুমি কখনো চলতেও বলবে না। তাহলে কিপ ইন ওয়ার্ম অ্যান্ড কোল্ড কন্ডিশন মানে তাকে একটা ঠান্ডা গরম জায়গায় রাখার কথা বলা হয়েছে। এবারে তুমি ধরো এই চারটা অপশনের মধ্যে তুমি যেটা জানো তার মধ্যে কিছু নেই, এই ধরনের প্রবলেমকে কিভাবে সলভ করবে তার কিন্তু একটা টেকনিক আছে। এমসিকিউ কিন্তু সলভ করার অনেক ধরনের টেকনিক আছে। তার মধ্যে মানে ওয়ান অফ দ্য ফেমাস, মানে যেই কোশ্চেনের অ্যান্সার জানো না সেই কোশ্চেনের অ্যান্সার করার ওয়ান অফ দ্য ফেমাস টেকনিক হচ্ছে ওয়ে অফ এলিমিনেশন। এটা তোমরা পরে যে কোনো পরীক্ষায় কাজে লাগাতে পারবে, শুধুমাত্র এখানে নয়, যে কোনো জায়গায়। তুমি কোনো কোশ্চেনের অ্যান্সার জানো না, তো তখন কি করবে না, যেই অপশনগুলো আছে তুমি দেখবে যে কোনটা একদম হবে না। তুমি এই কোশ্চেনটার অ্যান্সার হয়তো জানো না, তুমি কি করবে না, প্রথমে দেখলে অ্যালকোহল, তুমি ভাববে কাউকে তো অ্যালকোহল দেওয়া হবে না, ঠান্ডা জল তো দেয় না, গরম জল দেয়, আর কাউকে হাঁটতেও বলা হবে না কেননা সে পড়ে গেছে। তাহলে তুমি দেখলে এই একটা অপশন যেখানে ওয়ার্ম কথাটা আছে, তার মানে তুমি সবসময় এটার পিছনে অ্যান্সারটা করার চেষ্টা করবে। এই 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 স্টেপটাই কাজে লাগিয়ে, মানে এই ওয়ে অফ এলিমিনেশন কাজে লাগিয়ে আমরা 7 কোশ্চেনটাও করতে পারবো। দেখবে তো, দেখা যাক করতে পারি কিনা। 7 কোশ্চেনটাই কি বলেছে, বলছে হুইচ টাইপ অফ প্রিকশন আর নেসেসারি টু প্রিভেন্ট এ ফায়ার অ্যাক্সিডেন্ট। একটা ফায়ার অ্যাক্সিডেন্টকে যদি আমরা আটকাতে চাই তাহলে কি ধরনের প্রিকশন আমাদেরকে নিতে হবে। আমরা প্রথম থেকে অপশান পড়তে শুরু করে দেবো, যে কিপ এ স্যান্ডফিল্ড বাকেট নিয়ার ওয়ার্কশপ। হ্যাঁ, ওয়ার্কশপে দেখেছো এক একটা বালতি রাখা থাকে এরকম, আর তাতে বালি ভরা থাকে, সবাই দেখেছো কম বেশি। তো এটা স্যার তো বি একটা হবে। কারণ স্যার এটা- পেট্রোল পাম্পে থাকে তো। অপশন ডি। শোনো Option D। হ্যাঁ, তো এটাও দেখেছো পেট্রোল পাম্পে। তারপর বলছে এপ্রোপ্রিয়েট ফায়ার এক্সটিংগুইশার। ফায়ার এক্সটিংগুইশার আমরা পড়েছি ওয়ার্কশপে থাকতেই হবে। CO2 গ্যাস অ্যাভেলেবেল নিয়ার ওয়ার্কশপ, CO2 একটা এক্সটিংগুইশার হিসেবে কাজ করে। তুমি দেখলে তিনটাই হচ্ছে, তার মানে আমরা অ্যান্সার হয়ে যাবে অল অফ এভাব। ভেরি গুড, যারা বলতে পেরেছো, আশা করি সবাই পারছো। আচ্ছা, তারপরের কোশ্চেনে চলে যাই। বলেছে ইউজড এ ড্যাশ, এখানে একটা কোশ্চেন মার্ক দিয়েছে, টু প্রোটেক্ট ইউর ফেস ফ্রম দ্য স্পার্কস প্রডিউস ডিউরিং ওয়েল্ডিং অ্যান্ড গ্রাইন্ডিং। তো একটা ওয়েল্ডিং করার সময় বা গ্রাইন্ডিং করার সময় আমাদের মুখটাকে প্রোটেক্ট করার জন্য কি ইউজ করা হয়? গগলস। হ্যান্ড শিল্ড। আচ্ছা, তো স্যার গোগলস গোগলস। এবারে দেখো, এবারে দেখো, আচ্ছা এবার আমি বলি। তো ধরো তুমি জানো না কোনটা, তো বলেছে অ্যাপ্রন। প্রথমে অপশন আছে অ্যাপ্রন আছে, ঠিক আছে। অ্যাপ্রন মানে কি, যেটা আমরা পরে থাকি, তো এটা তো হচ্ছে না, প্রথমেই কেটে দিলেন। তারপরে নোজ মাস্ক, আমরা শুধু নাক বাঁচাবো না, বলেছে টু প্রোটেক্ট ইউর ফেস ফ্রম দ্য স্পার্কস, তো নোজ মাস্কও হচ্ছে না। তো হ্যান্ড শিল্ড হতে পারে, আবার গোগলসও হতে পারে। তো এদের এখানে যে অ্যান্সারটা বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে আমি দেখি। স্যার 8 এর কোশ্চেনটা একবার বলবেন স্যার, আমার ডিসকানেক্ট হয়ে গেছিল। 8 কোশ্চেনটা বলেছে যে প্রোটেক্ট ইউর ফেস, মানে তোমার মুখটাকে গ্রাইন্ডিংয়ের আর ওয়েল্ডিংয়ের সময় ফেসটাকে বাঁচাতে এই চারটার মধ্যে কি ইউজ করা হয়? অ্যাপ্রন, নোজ মাস্ক, হ্যান্ড শিল্ড না গোগলস? স্যার তো অ্যাপ্রন অপশন তো বলা অনুযায়ী হচ্ছে না। গোগলস। না না, দেখো তোমাকে বলেছে ফেসকে প্রোটেক্ট করতে বলেছে, এই যে ফেসকে প্রোটেক্ট করতে বলেছে। তোমার গোগলস যদি হয়, এটা কি করে না, শুধু আইকে প্রোটেক্ট করে। শুধু চোখ। হ্যাঁ, আর যদি তোমার গোটা মুখকে বাঁচাতে হয় তখন কিন্তু তোমাকে হ্যান্ড শিল্ড ইউজ করতে হবে। হ্যান্ড শিল্ড ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো এটার অ্যান্সার হয়ে যাবে বি। মাইকগুলো অফ স্যার, hand shield মানে? আসছে হ্যান্ড শিল্ড মানে ওই যে তোমরা যখন ওয়েল্ডিং শপে দেখেছো রাস্তার ধারে এরকম হাতের সামনে একটা বড় কালো রকমের জিনিস দিয়ে থাকে, যে দেখো মুখোশের মতো তো।
যে যে স্যার মুখে স্যার ওই স্যার ওয়েল্ডিং করা যেটা স্যার ওয়েল্ডিং করার সময় হাতলটা যেটা মুখের সামনে নেয় হ্যাঁ 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 হ্যাঁ, ওটাকেই হ্যান্ড সেল বলে। গগলসও লাগা থাকে তো স্যার, কাঁচও লাগা থাকে ওটাই হ্যাঁ ব্ল্যাক কালার। ওইটা হ্যান্ড শিল্ডের মধ্যে গোগলসও থাকে। ওটা কি করে, গোটা মুখটাকে সে প্রোটেক্ট করে, কিন্তু যদি শুধু গোগলস পরে থাকো সেখানে শুধু আইটা প্রোটেক্ট হবে, তোমার মুখটা প্রোটেক্ট হবে না। ঠিক আছে। আচ্ছা, তারপরের কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য কারেক্ট ফার্স্ট এড ইন এ ওয়ার্কশপ টু স্টপ ব্লাড লস। বলেছে কারেক্ট মানে যদি কোথাও কেটে যায় তো সেখানে সবার প্রথমে কি করা উচিত, যে ওয়ার্কশপে যদি কোথাও কারো কেটে যায় ব্লাড লসটাকে যাতে কমানো হয় তার জন্য প্রথমে কি করা উচিত। আচ্ছা, আগের কোশ্চেনটা কত সালে এসেছিল বলেছি কি, 7টা থেকে বলা হয়নি না। আচ্ছা, এটাও এসেছে 2016-তে। আচ্ছা, তারপরে এটা বলেছে 2015-তে। এগুলো কিন্তু সব আগের সালের কোশ্চেন, হ্যাঁ, কোনোটাই মানে আমি হঠাৎ করে কোশ্চেনগুলোকে এনে দিয়ে দিইনি। ঠিক আছে। আর এইটা 2000, এটাও 2016-তে এসেছে। তো এই কোশ্চেনটার কি স্যার অপশন বি। আচ্ছা, প্রথমে বলেছে তো ব্লাড ক্লট মানে রক্তটাকে জমে যেতে পর্যন্ত অপেক্ষা করবে, সেটা তো কখনোই করবে না। তারপরে বলেছে অ্যাপ্লাইড স্ট্রেট প্রেসার অন দ্য ইনজিউরি ইউজিং এ ক্লিন ক্লোথ। বলছে একটা কালো কাপড় দিয়ে মানে সরি একটা পরিষ্কার কাপড় দিয়ে ওই জায়গাটায় প্রেসার দিয়ে বেঁধে দিতে হবে। তো এটা হতেও পারে নাও হতে পারে, এটা যে হবেই আমি বলতে পারছি না, এটাকে আমি ছেড়ে রাখলাম। তারপরে বলছে অ্যাপ্লাই গ্রিজ, বাবার এটা তো কখনোই হবে না, গ্রিজ তো আমরা ওখানে ইউজ করবো না। তারপর বলছে কুইকলি টেক দ্য পেশেন্ট ইন দ্য নিয়ারেস্ট হসপিটাল। ঠিকই বলেছো, বিয়েরটাই হোগা স্যার। বিয়েরটা স্যার তারপর মানে মনে করুন নেয়ার বি থাকলো না থাকলো না। স্যার কাছাকাছি হসপিটাল না থাকলে তখন কি হবে? ঠিক ঠিক ঠিকই বলেছো, ঠিকই বলেছো। এটা এটা স্যার আমাদের হাতে কাটা কাটা গেলে তো আমরা সেখানটা প্রেসার দিয়ে ধরে রাখি। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিকই বলেছো, কোনো অসুবিধা নেই। যে এই তোমার স্ট্রেট প্রেসার অন দ্য ইনজুরি ইউজিং এ ক্লিন ক্লোথ, যে প্রেসারের সাথে ওই জায়গাটাকে বেঁধে দিলে তখনের জন্য ব্লাড লসটা কিন্তু কম হবে। এটা এটা ঠিক আছে, ঠিক আছে, তোমরা ঠিকই বলেছো, আমি ভুল বলেছি। বাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তারপরে চলে আসি। যেহেতু স্যার ওয়ার্কশপে উল্লেখ করে দিয়েছি। হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে। 10-টাই কি বলেছে, হুইচ ইজ দ্য রং পজিশন, কোনটা ভুল ইন দ্য কাইনেটিক মেথড অফ লিফটিং লোড, একটা লোডকে তোলার জন্য কোনটা ভুল মেথড। বলেছে 18 ইঞ্চি ডিস্টেন্স বিটুইন বোথ লেগস উইথ ওয়ান লেগ স্লাইডলি ইন ফ্রন্ট, is straight back, arms are as close as the body as possible, completely bent knees, similar to cross-legged position. আচ্ছা, এখানে বলেছে রং পজিশন, একটা লোডকে তোলার জন্য রং পজিশন কি জানতে চাইছে। তার মানে এখানে এমন 3টে অপশান আছে যেগুলো রাইট পজিশন। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, অ্যান্সারটা হচ্ছে এইটা। স্যার অপশন ডি। হ্যাঁ, স্যার 18 ইঞ্চি ডিসটেন্স বিটুইন না না, এটা হচ্ছে তোমার রং, এটা হচ্ছে রং। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কিন্তু এখানে যেহেতু রং পজিশন বলেছে, তাহলে আমি যদি বলি তাহলে রাইট পজিশন কি, সরি রাইট পজিশন কি, রাইট পজিশন হচ্ছে এই যে তিনটেই গ্যাস। তিনটেই হবে। এই তিনটা হচ্ছে, একটা ব্যাকটাকে স্ট্রেট রাখতে হবে, আর হাতগুলোকে বডির কাছে অ্যাজ পসিবল কাছে রাখতে হবে, আর দুটো পায়ের মধ্যে ডিস্টেন্স 18 ইঞ্চি রাখতে হবে, একটা লেগকে একটা পাকে সামান্য রাখতে হবে বা আগে রাখতে হবে, মানে একটা পাকে সামান্য আগে রেখে 18 ইঞ্চির ডিস্টেন্স মেনটেন করতে হবে। তাহলে দেখো আমরা কোশ্চেন পড়তে গেলাম রং, কিন্তু তার সাথে সাথে কিন্তু 3টা রাইটের ইনফরমেশন জেনে গেলাম। তো কোশ্চেন থেকেই কিন্তু আমাদেরকে আরও নলেজটাকে বাড়াতে হবে। আচ্ছা, তারপরে চলে আসি 11 কোশ্চেনে। 11 কোশ্চেনটা তোমাদের এসেছে, এটা এসেছে, এটাও 2016, সব 2016-তে এসেছে। আচ্ছা, এখানে কি বলেছে, দ্য প্রসেস অফ রিপ্লেসিং এ এটা তো সবাই জানো, এটা আমরা ক্লাসে পুরো একদম সেম জিনিস পড়িয়েছি। দ্য প্রসেস অফ রিপ্লেসিং এ কনভেনশনাল লাইট বাল্ব উইথ এ কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, এটাকে কি বলে? স্যার অপশন বি। এনার্জি কনজারভেশন। এটা তো সবাই জানো, ভেরি গুড, ভেরি গুড, সবাই পড়াশোনা করেছে, এনার্জি কনজারভেশন, ভেরি গুড। এটা তো বলার, বাকিগুলো তো আমরা পড়িনি, শুধু এটাই পড়েছি, নো ডাউট এটা হবে। আচ্ছা, তারপরে 12টায় চলে আসি, হুইচ
গ্যাস শুড বি রিমুভড ফর প্রিভেন্টিং ফায়ার। আমাদের কোন গ্যাসটা আগুন স্যার নেভাতে অপশন এ সাহায্য করে? অক্সিজেন। স্যার এই কি কার্বন বলছো? ডাইঅক্সাইড। CO2 তোমরা সবাই কার্বন বললে ডাইঅক্সাইড। CO2 হবে। অক্সিজেন তো আগুন জ্বালাতে স্যার সাহায্য করে। রিমুভ বলেছে। স্যার CO2 CO2 বলেছে হুইচ গ্যাস CO2 হোক স্যার। রিমুভড ফর স্যার প্রিভেন্টিং। ফায়ারের কাছ থেকে রিমুভ করতে বলেছে স্যার, অক্সিজেনই তো হবে। আচ্ছা আর অক্সিজেন হবে অক্সিজেন। বলেছে হুইচ গ্যাস, কোন গ্যাসটা শুড বি রিমুভ ফর প্রিভেন্টিং ফায়ার, আগুনকে, হ্যাঁ আগুনটাকে যদি প্রিভেন্ট করতে চাই কোন গ্যাসটাকে সরিয়ে দিতে হবে। বাবা, অক্সিজেন। সবাই খুব ভালো পড়াশোনা অক্সিজেন করছে। স্যার, অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করছে। ভেরি গুড। এটাকে এই যে যে এই জায়গাটা যে ধরতে পেরেছো, এটাই ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, ঠিক আছে, গুড গুড। তাহলে একবার বলুন না ভালো করে। তাহলে আমরা কিন্তু এমসিকিউ গুলো 12টা এমসিকিউ আর ওধারে 6টা শর্ট টাইপ অ্যান্সার ডিসকাশন করলাম। এবারে আমরা কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এই কটা আছে, 8টা আছে। এই 8টা আমরা একটু জানি যে সেগুলোর অ্যান্সার বলে। বলেছে এ ড্যাশ এক্সটিংগুইশার ইজ ইউজ টু এক্সটিংগুইশ এ গ্রিজ ফায়ার। যদি গ্রিজে আগুন লেগে যায় আমরা কি এক্সটিংগুইশার ইউজ করব? কার্বন ডাইঅক্সাইড। এই ঠিকঠাক করে বলো। আগে তো বলো যে গ্রিজটা হচ্ছে কোন ধরনের, গ্রিজে যদি আগুন লাগে ওটা কোন ধরনের মানে ফায়ার হবে? এ টাইপ, বি টাইপ, সি টাইপ না ডি টাইপ? বি টাইপ হতে পারে। বি টাইপ। type, বি sir. টাইপের B আমরা type ক্ষেত্রে কি ইউজ করি? ড্রাই পাউডার। স্যার ফোম, ড্রাই পাউডার, CO2। তাহলে Sir, ফোম foam, এক্সটিংগুইশার ইউজ করা হবে এর ক্ষেত্রে। এটা হচ্ছে বি টাইপ। ড্রাই পাউডার। স্যার CO2 তো হবে। স্যার আমি তো কার্বন ডাইঅক্সাইড বলেছিলাম। CO2 হবে তো? ফোম, আপাতত ফোমটা মনে রাখো। যে না, তোমরা দুটো যে কোনো একটা লিখতে পারো, ফোমও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো না, আমরা তো বি টাইপ ফায়ার এখানে পড়েছি। এই তো কি বলেছে, CO2, ফোম অ্যান্ড ড্রাই পাউডার সবই ইউজ করা যায়। তো আমি এখানে ফোমটা লিখলাম। আচ্ছা, তারপরে এর কোশ্চেন আছে, হ্যাঁ, ইউজ ড্যাশ, হ্যালন। ইউজ ড্যাশ টু কন্ট্রোল ফায়ার কজ ডিউ টু ইলেকট্রিসিটি। কি? স্যার হ্যালন, সিটিসি। ইলেকট্রিসিটিতে আগুন লাগে যদি? হ্যালোন CO2 স্যার শুধু ড্রাই পাউডার। মেটালে, মেটালে আগুন লাগলে কি ইউজ করা হয়? আর ইলেকট্রিসিটিতে ইউজ করলে হ্যালোন ইউজ করা হতে সেম পারে। তো, হ্যাঁ, দুটোই তো সেম। হ্যাঁ, হ্যালোন। আর না হলে আমরা স্যান্ডও ইউজ করতে পারি। এই যদি হ্যালন লিখো না, পুরোটা লিখবে, যে হ্যালন এক্সটিংগুইশার বলে পুরোটা লিখবে, হ্যালন এক্সটিংগুইশার। আর না হলে লিখবে স্যান্ড টু কন্ট্রোল ইলেকট্রিসিটি ফায়ার। তারপরে বলেছে ডোন্ট ইউজ দ্য ব্লেড অফ এ চিজেল অন দ্য ড্যাশ অফ এ গ্রাইন্ডিং হুইল। বলেছে ডোন্ট ইউজ দ্য ব্লেড অফ এ চিজেল অন দ্য ড্যাশ অফ এ গ্রাইন্ডিং হুইল। এটা তোমরা এখনো পড়োনি। যে বলেছে যে চিজেল যেটা হয় না, চিজেলের ব্লেডটা গ্রাইন্ডিং হুইলের কোথায় ইউজ করা চলে না। এটা আপাতত লিখে রাখছি সাইড বলে, পরে বলে দেবো যখন আমরা চিজেল পড়ব। এটা তোমাদের এখনো হয়নি। তারপরে এটা 4 নম্বরের, এটা 4 নম্বর হবে, এটাকে 9 করে দিচ্ছি। হ্যাঁ, ডোন্ট ওয়্যার ডেস্ক হোয়াইল ওয়ার্কিং অন এ মেশিন। কি স্যার বলতে লুজ পারো? ক্লথ। লুজ ক্লথ। বাহ, বাহ, লুজ বাহ। ক্লথ হবে স্যার, লুজ। সবাই দেখছি খুব পড়াশোনা করে এসেছে আজকে। লুজ ক্লথ, ভেরি গুড। আচ্ছা, অলওয়েজ ওয়্যার ডেস হোয়াইল গ্রাইন্ডিং দ্য টুল। হ্যান্ড গ্লাভস হবে স্যার। আর এটা হবে গ্লোভস। হ্যান্ড গ্লাভস। এটার ক্ষেত্রে যখন গ্রাইন্ডিং করা হবে তখন আমরা কি করব? হ্যান্ড গ্লাভস। আমরা গুগল ইউজ করব। তার কারণ কি, গ্রাইন্ডিং তোমরা দেখেছো অনেকে দেখোনি, ওখান থেকে কিন্তু স্পার্কিং হয়। তো ওই স্পার্কটাকে আটকানোর জন্য, মানে ওইটা যাতে না চোখে কোনো ক্ষতি করে, তার জন্য
গ্লাভসও লাগে, কিন্তু গ্লাভস এখানে এখানে তোমাকে যখন এরকম কোশ্চেন থাকবে এখানে তোমার কাছে অনেক অ্যান্সার আসতে পারে, যে গ্লাভসও হতে পারে আবার গুগলসও হতে পারে, কিন্তু দুটোর মধ্যে কোনটা বেশি দরকার সেইটা তোমাকে বিচার করে এখানে অ্যান্সারটা লিখতে হবে। যে গুগলটা কিন্তু চোখটাকে বাঁচাতে বেশি ইউজ করা হয়। আচ্ছা, অলওয়েজ ওয়্যার ড্যাশ হোয়াইল ওয়ার্কিং ইন এ ওয়ার্কশপ। শুজ শুজ হবে স্যার। এখানেও দেখতে অনেক কিছু হতে পারে, তার মধ্যে তোমরা হয়তো অনেক লিখে কিছুই দিলে হতে পারে। গুগলসটা, এটা এখানে তোমরা যেরকম খুশি লিখতে পারো। তারপরে ডোন্ট ডু ড্যাশ অন এ মেশিন টেবিল। কি করা চলবে না একটা মেশিন টেবিলে? না কখনোই হ্যামারিং করা চলবে না। হ্যামারিং মানে হাতুড়ি দিয়ে মারা চলবে না। তারপরে বলেছে ইউজ অ্যান্ড ড্যাশ হোয়াইল পোরিং অয়েল ইন এ ওয়ার্কিং মেশিন। কি বলো এটা? যদি একটা ওয়ার্কিং মেশিনে আমরা তেল ঢালতে চাই তাহলে কি ইউজ করব? আমি সবসময় বলেছিলাম মেশিনকে থামিয়ে তাতে লুব্রিকেশন করতে হয়। আর যদি ওয়ার্কিং Funnel. মেশিনে আমরা ফানেল, ভেরি গুড, Stop. ভেরি গুড, ফানেল ফানেল। ফানেল। স্যার ফানেল। তারপরে বলছে ওয়্যার ড্যাশ হোয়াইল ওয়ার্কিং অন এ গ্রাইন্ডিং মেশিন। ওটা তো সেম কোশ্চেনটা চলে এসেছে না? আচ্ছা আচ্ছা, ও সরি, এটা জিও ডবল জি হবে। হ্যাঁ, জিও ডবল জি, এলি গুগল বানানটা। আচ্ছা, এবারে আমরা কিন্তু এগুলো সব করলাম। এখানে দেখবে আমি অনেকগুলো কোশ্চেন দিয়েছি, প্রায় 15টা কোশ্চেন আছে। তোমরা এখান থেকে যে কোনো 5টা, এই 15টা কোশ্চেনের মধ্যে যে কোনো পাঁচটা তোমাদের খাতায় লিখবে। যে যে সবগুলো পারবে তো সে সবগুলোই লিখবে, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম 5টা লিখতেই হবে, কেননা বেশি লিখে রাখলে তোমাদেরই ভালো। তো মিনিমাম 5টা কোশ্চেন কিন্তু তোমাদেরকে লিখবে। লেখার পরে তোমরা এটাকে একটা পিডিএফ বানাবে। পিডিএফ বানিয়ে তোমাদের কাছে রাখবে, আমি যখন চাইবো তখন আমাকে সেন্ড করতে হবে। যে পারবে 15টাই লিখবে, আর যে পারবে না এর মধ্যে মিনিমাম 5টা তোমাদেরকে লিখতেই হবে। স্যার বলছিলাম কি খাতায় লিখে? ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তোমরা খাতায় লিখবে, তোমাদের খাতায় লিখবে, লিখে ওটাকে পিডিএফ বানিয়ে রাখবে। স্ক্যান করে তোমরা সবাই আশা করি পিডিএফ বানাতে জানো, জানিয়ে স্যার। রাখবে। আর তারপরে ওটাকে আমি যখন চাইবো তখন সেন্ড করতে হবে। কোশ্চেনগুলো কি গ্রুপে দেওয়া হবে? এটা তো আমি ওয়েবসাইটে নোটটা দিয়ে দেবো, নেটের সাথে এগুলো দেওয়া থাকবে, নোটের সাথে। আর না হলে এখন যারা কেউ স্ক্রিনশট মারতে চাও তো মেরে নাও। এই দুটো, আর এখানে তোমার এই যে 10টা দেখাচ্ছে আর নিচেও আছে, তো আমি দিয়ে দেবো ওই ওয়েবসাইটে, ওখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি এবার থেকে আমাদের পড়াশোনা। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি আজকে আমার ঘরে স্যার এমার্জেন্সি কাজ আছে, আজকে যদি না ক্লাস করতে পারি স্যার কিছু অসুবিধা হবে? না দেখো, ক্লাস তো করতেই হবে, এবারে বাকিটা তোমার ব্যাপার, আমি তো বলেই দিয়েছি কালকে। আর যেটা হচ্ছে পরীক্ষাটা কিন্তু 12টা থেকে হবে। হ্যাঁ পরীক্ষাটা স্যার দিয়ে দেবো স্যার, কিন্তু ঘরে কাজ আছে, মানে 4টার সময় ক্লাসটা স্যার, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবো, কিন্তু ক্লাসে জয়েন হতে পারবো মানে স্যার। না, ক্লাসে না জয়েন হলে কাউকে অ্যাটেন্ডেন্স দেওয়ার দরকার নেই, কেননা ওগুলো এমনিতেও কাউন্ট হয় না। তোমরা না ক্লাস করলে, আর ক্লাস করবে না করবে, আমার তরফ থেকে 2 ঘন্টার দিনে ক্লাস হয়, ক্লাস করতেই হবে। এবারে যদি কারো প্রবলেম থাকে সে বুঝবে, যখন মাসের শেষে অ্যাটেন্ডেন্সের হিসাব বা পারফরমেন্সের হিসাবে বাড়িতে ফোন যাবে, তখন যা এক্সপ্লেনেশন দেওয়ার আমরা তখন নিয়ে নেব। এবারে বাকিটা তোমাদের ব্যাপার। আচ্ছা, আরেকটা, আমাদের ক্লাসটা তো প্রায় এখানেই শেষ হলো। 12টার সময় কিন্তু হবে, তোমাদের কি বলে, টেস্ট হবে। সবাই রেডি থাকবে, গুগল ফর্মে আমি টেস্ট দেবো, ওখানেই কোশ্চেন আসবে, নাম রোল নাম্বার সেন্ড টাইপ করার পরে ওটা ওয়েবসাইটে মক টেস্টের কোশ্চেন দেবো, ঠিক আছে? আমাদের যেখান থেকে তোমরা নোটটা নাও ওর উপরে দিয়ে দেবো কোশ্চেনটা, মক টেস্ট 1 বলে লেখা থাকবে।